ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডোসরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আগে জানিয়েছি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। ফিরছি আলোচনায়। ফেরদৌস মামুন, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন আজকে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, রাজনৈতিক দলগুলো জামায়াত ছাড়া সবাই উপস্থিত ছিলেন। অর্থ বিলে আস্থা ভোট ছাড়া সব বিষয়ে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। ধন্যবাদ। আপনি জানেন যে ৭০-এর অনুচ্ছেদ নিয়ে আলাপ হচ্ছিল। ধন্যবাদ। আমরা অনেক বছর জানি যে এই ৭০-এর অনুচ্ছেদ একটি বিতর্কিত অনুচ্ছেদ হিসাবে অনেকবার বলা হয়েছে আমাদের সামনে। আসলে ৭০-এর অনুচ্ছেদটা ২০৭২ সালের ১৩ই মার্চ এটা আপনার বলা হচ্ছে যে হলো যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেম্বার্স অর্ডার নামে এই বিলটা পাশ করা হলো, আইন আকার হলো। এই ৭০-এর অনুচ্ছেদের প্রথম এবং সবচেয়ে প্রধান যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে পার্লামেন্টের মেম্বাররা ফ্লোর ক্রস করতে পারবে না, অর্থাৎ মানে যে দলীয় সিদ্ধান্তের বাইরে বা দলের যে কোনো বিষয়ে পার্লামেন্ট মেম্বাররা কোনো মানে বিরুদ্ধাচরণ বা কোনো ধরনের তারা বিপক্ষে মত দিতে পারবে না। এর ফলে কি হলো? এর ফলে যে দলের সদস্যরাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতো তারা দল যা ইচ্ছা তাই করে গেছে। দল যে সিদ্ধান্তই নিছে সেই সিদ্ধান্তই তাদেরকে হাঁ বলতে হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে সে সময় কি হয়েছে, সে সময় এই যে বিশেষ ক্ষমতা আইন, যে ক্ষমতা আইন নিয়ে আজও কথা হয়, যেখানে আপনার মানে কাউকে মানে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করতে পারবেন, কিছু বলতে পারবে না, নির্বাহী আদেশেই তাকে গ্রেপ্তার করা যাবে। পরবর্তীতে আমরা দেখেছি যে ২০০০ সালে আরেকটা আইন পাশ হলো যেটা জননিরাপত্তা আইন। এই আইনের বলেও তৎকালীন সরকার মানে জননিরাপত্তার নামে যে কোনো নাগরিককে গ্রেপ্তার করতে পারত এবং তাকে জামিন না দিলেও চলত। তো এর পাশাপাশি আমরা দেখছি যে হলো এরপর এই সরকারের আমলে সবই কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগ সরকারের আমলে এই বড় বড় অঘটনগুলি ঘটছে। এই আমলে দেখলাম যে একটা বিল পাস হলো, সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। তো এমন কঠিন আইন করলো যে আইনে সবাই ততষ্ট। আপনি মানে কোনো কিছু লেখার আগে 10 বার চিন্তা করা লাগবে, কারণ এই আইনে অনেককে গ্রেপ্তার করে, অনেককে নির্যাতন করা হয়েছে। কারণ কি? এই সংবিধানের ৭০ অনুচ্ছেদ জানে যে এর পরিপ্রেক্ষিতে তার দলের, বিশেষ করে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার দলের কোনো সদস্য এর বিরুদ্ধে কথা বলতে পারবে না। যার কারণেই এই যে ধীরে ধীরে মানুষের ভিতরে একটা গণরোষ সৃষ্টি হলো এবং বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারলো যে এই ধরনের কিছু কালা কানুন থাকার কারণেই এই সরকার মানে যারাই ক্ষমতায় আছে তারা ধীরে ধীরে দানবীয় রূপে পরিণত হয়। তো সেখান থেকে বের হয়ে আসার জন্য আমরা দেখেছি যে এর আগে যে এই সরকার, বিপ্লবের পরে যে সরকার, গণ অভ্যুত্থানের পরে যে সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসলো, তারা বেশ কয়েকটা সংস্কার কমিশন করলো। জন সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ বেশ কয়েকটা সংস্কার কমিশন করলো। এবং এর পরিপ্রেক্ষিতে ওনারা দেখলো যে এই সংস্কার কমিশনে যে মতগুলো আসবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর, এই মতগুলোকে জন্য একটা ঐক্যমত কমিশন গঠন করা দরকার। এটা অবশ্যই আমি বলবো যে হলো বর্তমান সরকারের একটা উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল। এবং আমরা দেখেছি যে হলো যে এই ধরনের সংস্কার কমিশনে কিন্তু সব দল যারা আছে বাংলাদেশের, সব দল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই সমস্ত কমিশনে যায় তাদের মতামত দিয়েছে। কিন্তু একটা পর্যায়ে যে আমরা দেখলাম যে প্রথম দিকে এরা মতামত দিতে যায় বের হয়ে যে যার ইচ্ছা মতো কথা বলছে। যে কেউ বলছে যে হলো যে আমি নির্বাচন দেরিতে চাই, কেউ বলছে সংস্কার না হলে পরে নির্বাচন হবে না, নানানজন নানান কথাবার্তা বলছে। কিন্তু এই 10 মাস পরে এসে অবশ্যই আমরা দেখতে পারলাম যে এই রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে
যে আসলে আমাদেরকে যদি এই দেশ চালাতে হয়, এই দেশের যদি মানে উন্নতি করতে হয়, তাহলে জনগণের মতের বিরুদ্ধে যে আমরা কিছু করতে পারবো না। যেটার এই যে গত যেই প্রথম দফার সংলাপগুলোতে কিন্তু যে গুরুত্বপূর্ণ যেটা ছিল যে 70-এর সংবিধানের 70 অনুচ্ছেদের নিয়ে কথা হবে, তারপর হচ্ছে এই সংসদীয় কমিটির সভাপতির বিষয় নিয়ে কথা হবে, যে সমস্ত অমীমাংসিত বিষয় বড় বড় ইস্যুগুলোর, তার ভিতরে 70-এর অনুচ্ছেদ কিন্তু একটা বড় বিষয় ছিল। আজকে অবশ্যই এই সরকারের এটা একটা বড় সাফল্য যে এই জায়গাটায় এসে তারা সব দলগুলোকে রাজি করাতে পেরেছে যে হলো যে না, আমাদের এই 70-এর অনুচ্ছেদটা পরিবর্তন করা দরকার। কারণ সংসদে একটা সংসদ সদস্য একটা দলের কাছে পুরোপুরি জিম্মি হতে পারে না। তারপরও আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যেটা বলা হচ্ছে যে দুটো জায়গার কথা, যে হলো অর্থ বিল এবং অনাস্থা ভোটের ক্ষেত্রে এই সংসদ সদস্যদেরকে তার দলের পক্ষে থাকতে হবে। তা আমার মনে হয় যে এইটাও আসলে বাদ দেওয়া উচিত। 70 অনুচ্ছেদের এই সব কিছুই বাদ দিয়ে নতুন করে লেখা উচিত। তা না হলে পরে যে এই যে দুটো ধারা এখনও যে হওয়ার পরে যে তারা রেখে দিল, যে এর মাধ্যমেও কিন্তু কিছু কিছু মানে এটাকে কি বলবো যে দলীয় সংসদ সদস্যদের উপর প্রভাব বিস্তার করা যেতে পারে। তারপরও বলতে হয় যে আপনি যদি মোটা দাগে বলেন তাহলে বলতে হয় যে 70-এর অনুচ্ছেদ নিয়ে যে এই যে সবগুলো দল একমত হতে পেরেছে, এটা অবশ্যই প্রশংসনীয়। এবং আমি মনে করি যে এটা আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন মতাদর্শে যে রাজনীতি। ফয়েজ আহমেদের কাছে যাই। ফয়েজ আহমেদ, আজকে তো অনেক আলোচনা হয়েছে, এর মধ্যে হয়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়েছে, প্রধান বিচারের নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আরেকটু ডিটেল আপনার কাছে শুনতে চাই, 70 অনুচ্ছেদ থাকবে কি থাকবে না, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো আসলে কি বলে গেছেন? জি, আপনাকে ধন্যবাদ। ফেরদৌস ভাইকে শুভেচ্ছা যারা শুনছেন তাদেরও। দেখুন, আমি বলবো আজকের দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটল। জনপরিসরে হয়তো এই 70 অনুচ্ছেদের বিষয়টি খুব পপুলার কিছু নয়। ধরুন, ডাক্তার চিকিৎসা করতে গিয়ে একজন পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, সেটা নামই যেন হয়তো অ্যান্টিবায়োটিক, কিন্তু এটা ভিতরে কীভাবে ফাংশন করে একজন সাধারণ মানুষ কিন্তু সেটা জানে না। এটা মেডিকেল সায়েন্সের সঙ্গে যিনি ইনভলভ তিনি কিন্তু বুঝতে পারেন এটা কোন কোন অর্গানে গিয়ে কী কী ধরনের প্রভাব তৈরি করবে। 70 অনুচ্ছেদকে বাংলাদেশের সংবিধানকে গণতান্ত্রিক সংবিধান হিসেবে রূপান্তর করার জন্য যে পদক্ষেপ, তার মধ্যে অন্যতম একটি ঘটনা আজকে ঘটে গেল। এজন্য আমি এটা বলছি, বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই নো কনফিডেন্স মোশন এবং ফিনান্স বিল, এই দুইটা ব্যতীত অন্য সকল বিষয়ে সংসদ সদস্যরা এখন নিজ দলের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন। এটাতে কি হবে দেখুন, আমরা যদি নিকট অতীতের সংসদগুলিতে আমরা খেয়াল করি, আমরা এখানে একজন দুজন সংসদ সদস্যের নাম এভাবে উল্লেখ করতে পারবো না যাদেরকে আমরা তুখোড় পার্লামেন্টারিয়ান হিসেবে বলতে পারি, যার পার্লামেন্টের রোলের কারণে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়ে উঠেছেন। আমরা এমন একজন সংসদ সদস্যের কথাও বলতে পারবো না যেই সংসদ সদস্য তার ক্ষমতাসীন দলের হওয়া সত্ত্বেও সংসদ সদস্য হিসেবে তার ভূমিকা মানুষ স্মরণে রাখবে। কারণ কি? এর কারণ হচ্ছে 70 অনুচ্ছেদ। সাধারণ ভাষায় যদি আমি বলি, 70 অনুচ্ছেদ হচ্ছে সংবিধানের মধ্যে থাকা এমন একটি অগণতান্ত্রিক অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের ফলে একজন সংসদ সদস্য সংসদে তার দল ন্যায্য অন্যায্য মানবাধিকার বিবর্জিত যত জনস্বার্থ বিরোধী যত ধরনের সিদ্ধান্ত নিবে, সে ওই দলের সংসদ সদস্য হিসেবে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এমনও দেখেছি এই সাম্প্রতিক সংসদগুলোতে যে আওয়ামী লীগের শরিক দল হিসেবে যারা ছিলেন, তারা যেহেতু আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে ওই সংসদে নির্বাচিত ছিলেন, তারা কিছু কিছু পয়েন্টে চরম বিরোধিতা করেছে এবং শেষ মুহূর্তে এসে অসহায় আত্মসমর্পণ করেছে। তারা বলেছে এই নীতির সঙ্গে, সরকারের এই অবস্থানের সঙ্গে আমি মোটেও একমত নই, তবে আমার দুর্ভাগ্য সংবিধানের ওই 70 অনুচ্ছেদ থাকার ফলে আমি এই নীতির বিরুদ্ধে ভোট দিতে পারলাম না। তার মানে কি, একজন মানুষ তার নৈতিক অবস্থান থেকে
যেই সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে তার সঙ্গে একমত না হওয়া সত্ত্বেও সে বাধ্য ছিল তাকে ভোট দিতে হবে, অন্যথায় তার সংসদ সদস্যপদ সেই মুহূর্তে বাতিল হয়ে যাবে। এরকম একটি অগণতান্ত্রিক অনুচ্ছেদ সংবিধান থেকে বাতিল হওয়ার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলি একমতে আসা, ঐক্যমত্য পোষণ করা, এটা একটা বিশাল ঘটনা। কিন্তু ক্লজ অর্থ বিল এবং আস্থা ভোট, অর্থ বিল এবং আস্থা ভোট এই দুটো লাগবেই। অর্থ বিল মানে আমার বাজেট পাস, বাজেট পাসের বিরোধিতা কেউ যেত তাহলে তো আমার অর্থ বছর আমরা প্রবেশ করতে পারবো না, এটা একটা সেন্সিটিভ ইস্যু। একই সঙ্গে আস্থা ভোটের সংসদ ভেঙে যেতে পারে, একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে। এই দুটোর যৌক্তিকতা সকল রাজনৈতিক দল একমত হয়েছে। এর সঙ্গে আমি আপনাকে যোগ করি, ঈদের আগে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভাটি হয়েছিল, একটি তো উদ্বোধনী সেশন ছিল, তারপরে আরও একটি বৈঠক সবগুলি রাজনৈতিক দলের সঙ্গে এরকম হয়েছিল। সেই বৈঠকেও কিন্তু এই দলগুলি সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এই বিষয়ে, আরেকটি বিষয়ের সঙ্গে যুক্ত ছিল। এখন যেটা আমরা কনফিডেন্স মোশন এবং ফিনান্স বিলের কথা বলছি, এর সঙ্গে জাতীয় নিরাপত্তার ইস্যু এরকম একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। তখন এটা নিয়ে বিতর্ক হয়েছে, জাতীয় নিরাপত্তা ইস্যু এটা একটা ভেগ টার্ম। যে কোনো বিষয়কে আপনি চাইলে জাতীয় নিরাপত্তার সঙ্গে রিলেট করে ফেলতে পারবেন, আবার যে কোনো ইস্যু যেটা আপনার দলের পছন্দ অপছন্দের বিষয় আছে সেটাকে আপনি জাতীয় নিরাপত্তা হিসেবে সামনে নিয়ে এসে একটা সেফগার্ড হিসেবে ওই ক্লজটাকে ব্যবহার করার সুযোগ পাবেন। রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা কিন্তু শুরু থেকেই বলছিলাম সরকারের দিক থেকে যে সংস্কার বাস্তবায়ন বা সংস্কারে ঐক্যমত্য হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি নাই। ফয়জ আহমেদ, আমাকে একটু ক্লিয়ার করবেন, আমি তো একটু কম বুঝি। প্লিজ। সব বিষয়ে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন, জি ঠিক আছে। আবার এখানে একটা ক্লজ দিলেন যে অর্থ বিল এবং আস্থা। আমি আপনাকে যেটা বলছি, অর্থ বিল এবং অনাস্থা বিল এবং অর্থ বিল এই দুটো বিষয়ে আপনি যদি ওপেন করে দেন, আপনি সংসদ টিকিয়ে রাখতে পারবেন না। দেশে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার যে কোনো সময় সম্ভাবনা থাকবে। এটা কখনো কোথাও অ্যালাউ হয় না। আমার বাজেট তো পাস করতেই হবে সংসদে। সো ওইটা একেবারেই ডিফারেন্ট, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। আপনি খেয়াল করলে দেখবেন একটি রাজনৈতিক দলেরও, এই যে 30টিরও অধিক রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিয়েছে, তাদের কারো কোনো দ্বিমত নেই এটার বিষয়ে। আপনি দেখুন এই রাজনৈতিক দলগুলির মধ্যে অনেক দল আছে, তারা আগামী 1 সংসদ 2 সংসদ 3 সংসদ 4 সংসদ 5 সংসদ পর্যন্ত তারা ভাবেও না যে তারা সংসদে ক্ষমতাসীন দল হিসেবে যেতে পারবে। তারা এটা বলেও, একই সঙ্গে তারাও কিন্তু এই জায়গায় একমত। বুঝতে পারছেন? সো এটা একেবারেই আমার ন্যাশনাল ইন্টারেস্টের ইস্যু। বরঞ্চ এটার সঙ্গে আমি যেটা বলছি, জাতীয় নিরাপত্তাকে লাগিয়ে যে একটা ভেগ টার্ম যুক্ত করে একটা গ্রে এরিয়া যুক্ত করার চেষ্টা হচ্ছিল, যেটা দিয়ে কেউ প্রোটেকশন নেওয়ার চেষ্টা করতো, এই জায়গায় আমি যদি পরিষ্কার বলি, এই জায়গায় সবচেয়ে বেশি ধন্যবাদ প্রাপ্ত হচ্ছে বিএনপি। কিন্তু এই জায়গায় সবচেয়ে বেশি সাফারার যদি হয় এর কারণে হয়, কিন্তু দল হিসেবে বিএনপি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমি আমার সাংবাদিকতার ক্যারিয়ারে আমি পার্লামেন্ট কভার করেছি, আমি শুধুমাত্র এই একটি সিদ্ধান্তের ফলে আমি এখনই দেখতে পাচ্ছি যে আগামী সংসদ কতটা প্রাণবন্ত হবে। বিএনপির একজন মন্ত্রী যে বিল সংসদে উত্থাপন করবেন, বিএনপির এমপিরা সেই বিলকে ছুঁড়ে ফেলে দেবে যে না, এটা হবে না। দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি। এই ডেমোক্রেসির একটা ঐতিহাসিক অগ্রযাত্রায় আমরা সঙ্গী হতে পারলাম আজকে। আমি বলছি এটা ঐতিহাসিক ঘটনা যে আপনার এখানে বসে সেই আলোচনাটা হচ্ছে। সুতরাং এটা আমি বলছি আমাদের কনস্টিটিউশনকে, আমরা যেটা বারবার বলছি, এদেশের নাগরিকদের যে গণতান্ত্রিক সংবিধানের প্রত্যাশা, সেই প্রত্যাশার পথে একটা বিশাল অগ্রযাত্রা। সুতরাং আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর, আমি বলবো জুলাই গণ অভ্যুত্থানের পর যদি কোনো ঐতিহাসিক অর্জনের মধ্যে হয়ে থাকে, আজকে একটি ঐতিহাসিক অর্জন হলো, সেটা এই জায়গায় একমত হয়েছে। আরও অনেকগুলি বিষয়ে ছোট ছোট মত দ্বিমত রয়েছে, এগুলি আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে ছাড় দেওয়ার। আমাদের একটা বিরতি সময় আছে, বিরতি থেকে ফিরে এসে আমরা জানার চেষ্টা করবো আজকে জামায়াত কেন আসলেন না। প্রিয় দর্শক, জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে স্টুডিওতে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। ফিরছি আলোচনায়। ফেরদৌস মামুন, আমরা বিরতির আগে ফয়েজ আহমেদের সাথে কথা বলছিলাম, প্রশ্ন করেছিলাম যে অর্থ বিল, আস্থা ভোট রেখে বাকি আপনি ভোট দিতে পারবেন। আমি ফয়েজ সাহেবের সাথে একটা জায়গায় শুধু একটু দ্বিমত করি, সেটা হচ্ছে যে অর্থ বিলের ক্ষেত্রে যে সবাই সম্মতি হয়েছে যে এটাকে বাদ রেখে 70 অনুচ্ছেদ করা যায়,
কিন্তু আস্থা ভোটের ব্যাপারে আমার একটু দ্বিমত আছে ওনার সাথে। দ্বিমতটা এ কারণে যে আমি মনে করি যে আস্থা ভোটটার বিষয়টা যদি এটাকে বাদ দেওয়া যেত, তাহলে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় আসুক না কেন তারা আরও বেশি সতর্ক থাকতো। কারণ তারা জানতো যে আমাদের যে কোনো পদক্ষেপ, যে কোনো কর্মকাণ্ড যদি আমরা ভুল করি তাহলে এই আস্থা ভোটের কারণে কিন্তু আমাদের এই সরকারকে বিদায় নিতে হবে। তারা আরও বেশি সতর্ক হতো। তো সেই জায়গাটাই উনি বলতে পারে যে না এটা মানে দরকার আছে, কিন্তু আমি মনে করি যে এটা না থাকলে অন্তত গণতান্ত্রিক অগ্রযাত্রায়, গণতান্ত্রিক ক্ষেত্রে এটা আরও বেশি মজবুত হতো এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এ ব্যাপারে সতর্ক থাকতো। ফেরদৌস মামুন, আরেকটা কথা আমি আপনার কাছে একটু জানতে চাই, যেটা ফয়েজ আহমেদ বলছেন আজকে একটা ঐতিহাসিক দিন। ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টি ছিলেন, জামায়াত আসে নাই। না, এইটা আমি বলবো যে আসলে জামাত আসেনি, এটা জামাতের ভুল হয়েছে আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি। এবং সেই সাথে আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি যে আমি মনে করি বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল আছে সে দলগুলোর ভিতরে সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল হচ্ছে জামাতে ইসলাম। তো যে কারণ দেখাইছে তারা আজকের এই ইয়েতে না থাকার ব্যাপারে, যে দেখেন 30টা দলকে এই আজকের সংলাপের জন্য ডাকা হয়েছে, একমাত্র জামাতি তাই যায়নি। তারা না যে কি বলছে যে লন্ডনে বসে তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা সাহেবের, সেই বৈঠকের যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেই যৌথ বিবৃতিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। তো পলিটিক্যাল দল হিসেবে সরকার যে কোনো রাজনৈতিক দলের সাথে বসে একটা ইয়ে নিতে পারে। জামাত যদি মনে করে থাকতো যে না তারাও এরকম সরকারের সাথে বসে একটা আলোচনা করতে চায় জাতীয় কোনো বিষয় নিয়ে, তারা সেখানে বসে তারা একটা যৌথ বিবৃতি দিত। তাদেরকে কেন বিএনপি সরকার কথা বলবে তাদের ভিতর মধ্যে বসায় নিয়ে যৌথ বিবৃতি দিতে হবে? আপনার কাছে কি মনে হয় যে যৌথ বিবৃতিতে দেওয়াতে প্রবলেম হয়েছে, না তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকটা হয়েছে লন্ডনে সেইটা আসলে জামায়াত নিতে পারছে না? না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে জামাত এই মুহূর্তে তাদেরকে মনে করছে যে বিএনপি তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। জামাত, আমার দৃষ্টিতে জামাত নিজেকে যত বড় দল, যত জনপ্রিয় দল মনে করছে, আমার কাছে মনে হয় না যে জামাত তত বড় দল বা তত জনপ্রিয় দল। তো স্বাভাবিকভাবেই তারা ঈর্ষান্বিত যে হলো আমরা এত কথাবার্তা বললাম এই 10 মাস ধরে, আর প্রধান উপদেষ্টা সাহেব লন্ডন যায় ওনারা একটা সিদ্ধান্ত নিচ্ছে আমাদেরকে মূল্যায়ন করলো না। এটা আমি মনে করি এইটা মানে ক্ষীণ মন মানসিকতার একটা পরিচয় দিয়েছে। এবং আমি বিশ্বাস করি যে জামাত যে আজকে সংলাপে বসে নাই এই ভুলটা তারা বুঝতে পারবে এবং নিশ্চয়ই পরবর্তী সংলাপগুলোতে তারা ঠিকমতো বসবে। কারণ তারা বুঝে গেছে যে যেখানে 29টা দল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে 70 অনুচ্ছেদের ব্যাপারে, সে জায়গায় জামাতের এই জায়গা থেকে সরে আসা বা এ নিয়ে দ্বিমত করার মতো অবস্থানে গেলে পরে জামাত জনবিচ্ছিন্ন দলে পরিণত হবে। ফয়েজ আহমেদ, একজন সংবাদকর্মী হিসাবে আপনার কাছে জানতে চাই, না দেখুন, একজন সংবাদকর্মী হিসাবে জানতে চাই, সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব না, একজন সংবাদকর্মী হিসাবে, সাংবাদিক হিসাবে আপনার ওপিনিয়নটা আসলে জানতে চাই। এই আজকে একটা ঐতিহাসিক দিনের কথা আপনি বলছিলেন, সেইখানে জামায়াত অ্যাবসেন্ট। দেখুন, প্রথম কথা হচ্ছে জামায়াত ইসলামী আজকের বৈঠকে অ্যাবসেন্ট হওয়ার ফলে আমরা যেটা সর্বসম্মত সিদ্ধান্ত বলছি, সেই সর্বসম্মত সিদ্ধান্তে যে জামায়াতের মত নেই বিষয়টা তা নয়। কিন্তু এই বিষয়ে আজকে যা সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে জামাতের আগে থেকে ইতিবাচক অবস্থান আছে। সুতরাং আজকের এই সিদ্ধান্তে এমন কোনো কিছু ঘটেনি যেটা জামাত আগে থেকে বিরোধিতা করছিল, আজকে জামাতের অনুপস্থিতিতে সে জিনিস হয়ে গেছে। এই যে বিষয়টা যে জায়গাটুকুতে আটকে ছিল সেই জায়গাটুকু ছিল বিএনপির কোর্টে। সো বিএনপি তার অবস্থান থেকে আজকে আরও বেশি উদার অবস্থান নিয়েছে। সুতরাং এই 70 অনুচ্ছেদ মানে প্রায় সব ক্ষেত্রে বাতিল হওয়া, দুটো বিষয় ছাড়া এটাতে জামাতের কোনো দ্বিমত নেই। জামাতও এই প্রস্তাব দিয়ে আসছিল, সুতরাং সেখানে কোনো বড় ব্যত্যয় ঘটেনি। আর যদি আমি সেকেন্ড পার্টে যাই, যেটা হচ্ছে যে জামাত আজকের বৈঠকে অংশ নেয়নি। দেখুন, একটি রাজনৈতিক দল যে কোনো কারণেই, যে কোনো প্রক্রিয়াতেই তার নানান ধরনের প্রতিবাদ দেখাতে পারে। জামাত মনে করেছে, তারা একটা বিবৃতি দিয়েছে, সেখানে তারা মনে করেছে যে জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠক হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার,
সে বৈঠকের পর সেখানে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, নির্বাচনের ডেট নিয়ে কথা বলা হয়েছে, যদিও এই একই সময়ে নির্বাচনের বিষয়ের আগে জামাতের সম্মতি রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও সম্মতি রয়েছে। সেই আলোচনাটা ওনারা বলছেন যে এটা সেখানে বসে না হলে, দেশে হলে, অন্যদেরকে অন্তর্ভুক্ত করে হলে ভালো হতো। এটা তারা তাদের মতো করে মনে করতেই পারে এবং তারা তাদের একটা প্রতিবাদ দেখাতেই পারে। এটা তো আমি বরঞ্চ এভাবে দেখি যে তাদের প্রতিবাদ হিসেবে তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা বৈঠককে তারা অংশ নেয়নি, সেখান থেকে বিরত থেকেছে। আমরা আশা করছি, বা আমাদের কাছে এখন পর্যন্ত যতটুকু তথ্য, আগামীকালকের বৈঠকে জামাত জয়েন করবে। সুতরাং এটা নিয়ে বড় কোনো রাজনৈতিক সংকটের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। অনেক সময় আপনি দেখবেন কিছু কিছু ঘটনা সোসাইটিতে অনেক ইম্প্যাক্ট তৈরি করে না, কিন্তু সংবাদপত্রগুলি অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে সেই ঘটনাটিকে সিঙ্গেল কলাম, এক কলামে হলো ছেপে রাখে, একটা ইতিহাসকে ড্রাফট হিসেবে রেখে দেওয়ার জন্য সেই উদ্যোগটা নেয়। আমি এটা বলি যে জামাত যে একটা প্রতিক্রিয়া দেখিয়েছে এই ঘটনায়, এটার একটা সিঙ্গেল কলাম রিজার্ভেশন অনলি। জামাত তার অবস্থানটা একটি বৈঠকে অংশ না নেওয়ার মধ্য দিয়ে তার প্রতিবাদ জারি রেখেছিল, তার প্রতিবাদটুকুর একটা সিম্বলিক দৃষ্টান্ত সে রেখে দিয়েছে। ওই ঘটনায় আমি এই প্রতিবাদটুকু দেখালাম। এর বাইরে যেটা দেখুন, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই। এ সমস্ত বিষয় নিয়ে কেন অবকাশ নেই আমি বলছি। ধরুন, এই সরকারের বিষয়ে কিন্তু আমরা বিএনপির অনেক লোককে বা অন্যান্য রাজনৈতিক দলের অনেক লোককে এরকমও বলতে শুনেছি এই সরকার এনসিপি দ্বারা ডোমিনেটেড, কখনো জামাত দ্বারা আবার dominated। কখনো কখনো শুনেছি এই এবং সরকারের আজকে জামাত দ্বারা ডোমিনেটেড। এনসিপি ও গণ অধিকার পরিষদের যারা উপস্থিত ছিলেন তারা বলেছেন যে প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করেছেন। এই যে এটা একটা ইতিবাচক দিক, রাজনীতিতে এই চর্চাটুকু থাকা উচিত। ধরুন, গত বৈঠক পর্যন্ত বিএনপি যে জায়গায় ছাড় দিচ্ছিল না, খেয়াল করুন, গত মানে ঈদের আগে সর্বশেষ যে বৈঠক হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের, সে জায়গায় এই ৭০ অনুচ্ছেদের বিষয়টা ঠিক যেই জায়গাটায় আটকে ছিল, সেই ভেটোটা কিন্তু ছিল একরকম বিএনপির, সেখানেই আটকে ছিল। আজকে ছাড় দিয়েছে কে? বিএনপি। সুতরাং আজকে যদি এটা এমন হতো যে বিএনপি যে প্রস্তাবটি দিচ্ছে জাতীয় নিরাপত্তার ইস্যু, সেটাকে যুক্ত রেখেই এটা ঐক্যমত্যে আসা, তাহলে আপনি বলতে পারতেন যে বিএনপির দিকে ঝুঁকে গেছে। খুব স্বাভাবিক। দেখুন, ৫ আগস্ট পূর্ববর্তী রাজনৈতিক বাস্তবতা এবং ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা একটু ভিন্ন বলতে আমি কী কারণে বলছি? ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে আমাদের জাতির ঘাড়ের উপর এক জগদ্দল পাথর বসেছিল। ফেসিবাদ আমাদেরকে সর্বত্র কঠোরভাবে নিয়ন্ত্রণ করছিল। সে সময় এই দেশের সকল মুক্তিকামী এবং গণতন্ত্রকামী মানুষের একটাই প্রত্যাশা ছিল যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, পতন। সেজন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবার নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন থাকা সত্ত্বেও ন্যূনতম ইস্যুতে, ন্যূনতম জাতীয় ঐক্যের জন্য তারা একত্রিত হয়েছিল ফেসিবাদ থেকে মুক্তির জন্য। তার মানে কি, ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ এখন আর এখানে এক্সিস্ট করছে না, সেই আওয়ামী লীগ অবর্তমানে এসে সবগুলি দল কি এক হয়ে যাবে, একটি দলে পরিণত হবে? তা তো নয়। জামাতের নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা আছে, তার নিজ নিজ রাজনৈতিক বয়ান আছে। একই সঙ্গে বিএনপির হয়তো অনেকটা ভিন্ন, জামাতের তুলনায় ভিন্ন রাজনৈতিক অবস্থান রয়েছে। এগুলি আলাদা আলাদা করে তার ভোটারদেরকে কনভিন্স করা, তার নেতাকর্মীদের কাছে নিজের অবস্থানকে তুলে ধরা, দেশের মানুষের কাছে নিজের অবস্থানকে পরিষ্কার করার জন্য সবগুলি রাজনৈতিক দলের বয়ান আলাদা আলাদা হবে। কিন্তু এই বয়ানগুলি কোনো ক্ষেত্রেই আমরা এখন পর্যন্ত গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক মনে করি না। সুতরাং এই যে ভিন্ন ভিন্ন মত আসা পলিটিক্যাল পার্টি বা কোয়ার্টারের দিক থেকে, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা অনেক বেশি ডেমোক্রেটিক। ধন্যবাদ ফয়েজ আহমেদ। আমাদের একটা বিরতি সময় হয়েছে। প্রিয় দর্শক, জেজেসিএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতি সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জেজেসিএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফেরদৌস মামুন এবং ফয়েজ আহমেদ। ফিরছি আলোচনায়। আমরা একটু ফয়েজ আহমেদের কাছে। ফয়েজ আহমেদ, আপনি অনেকদিন দুদক কভার করেছেন না? দুদকের শুভেচ্ছা দূত থেকে আসামি হলেন সাকিব। দেখুন, আমি আজকে আপনার এখানে বসে অনেকগুলি নীতি কথা বলতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি আমার ব্যক্তি জীবনে সেই নীতির চর্চাটি করি কিনা। সুতরাং যদি আমি নীতির চর্চা না করি, তখন কোনো না কোনো এক সময়
দেশের প্রচলিত আইনে আমাকে সেটার জন্য মুখোমুখি হতে হবে। তখন আপনি সেদিন বলতে পারবেন যে টকশোতে বসে নীতি কথা বলে যাওয়া ফয়েজ এখন নীতি বিবর্জিত কাজের জন্য বিপদে, বলতেই পারে। সুতরাং সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত ছিলেন দীর্ঘদিন। তো ওগুলিও আসলে একদম পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছিল, তাকে শুভেচ্ছা দূত করা। সে সে শুভেচ্ছা দূত হিসেবে সাকিব আল হাসান কী করেছে? সাকিব আল হাসান কি তার কোনো খেলায়, কোনো ইন্টারভিউতে, কোনো কিছুতে কোনো দিন দুর্নীতির বিরুদ্ধে একটি কথা বলেছে? দুদকের দু একটি অনুষ্ঠানে যাওয়া ছাড়া হাতে গোনা 2টি বা 1টি অনুষ্ঠানে গিয়েছে সাকিব আল হাসান। তো আপনি দেখুন যে আমাদের এখানে UNHCR তাদের যারা বড় বড় সেলিব্রিটি, এরা যারা শুভেচ্ছা দূত থাকে, এরা যখন ধরেন রোহিঙ্গা ক্যাম্পে এসে ঘুরে যায়, হ্যাঁ, আমাদের এখানে অনেক সেলিব্রিটিজ আছে তাদের সঙ্গে কাজ করে, এরা নিজেরা রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে যায় কেন? শুভেচ্ছা দূত হিসেবে সে জানে যে সারা দুনিয়ার ফোকাস তার দিকে থাকে, সে যেখানে যাবে সেটাকে ফোকাসে নিয়ে আসা। তো সাকিব আল হাসান তো দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত ছিল দীর্ঘদিন। সাকিব আল হাসান দুর্নীতির বিরুদ্ধে বলেছেন এমন একটি কথা কি বাংলাদেশের কোনো গণমাধ্যম, বাংলাদেশের কোনো মানুষ, কোনো সচেতন লোক মনে রাখার মতো কোনো ঘটনা আছে? মনে রাখার মতন আপনি গুগলে সার্চ করেও খুঁজে বের করতে পারবেন না যে সাকিব আল হাসান দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলেছে। বরঞ্চ তিনি পরতে পরতে দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন, তিনি অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িয়েছেন। উনি সেলিব্রিটি, একজন স্পোর্টসম্যান হিসেবে অনন্য, অসাধারণ, কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে তিনি যেই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছেন, এটা ওনার যে আইকনিক ফিগার, ওনাকে যে দেখে বাংলাদেশের তরুণ সমাজ শিখবে, বাংলাদেশের ইউথরা, বহু মা বাবা তাদের সন্তানের নাম সাকিব আল হাসান রেখেছেন ওনাকে দেখে, ওনার খেলোয়াড় সাকিব আল হাসানকে দেখে। কিন্তু সেই মা বাবারা আজকে অনুতপ্ত হন যখন ওনার কার্যক্রম দেখেন। সো ওনার যে শুধুমাত্র যে উনি রাজনীতি করেছেন, MP হয়েছেন, সেগুলির কারণেই উনি এই ধরনের আলোচনা এসেছেন তা তো নয়। উনি দেখুন শেয়ার বাজারে কেলেঙ্কারির সঙ্গে জড়িত হয়েছেন, উনি স্বর্ণ ব্যবসা কেলেঙ্কারির সঙ্গে জড়িত হয়েছেন, উনি জুয়া প্রমোট করে এই ধরনের বিজ্ঞাপন, জুয়ার প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন। হাউ কাম? যেই ব্যক্তি একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত হন, যিনি জুয়ার বিরুদ্ধে কথা বলার কথা, যিনি ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলার কথা, যিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কথা, সেগুলি তিনি কখনোই বলতে পারেননি। এই কারণেই, কারণ নিজে এসবে জড়িয়েছিলেন। সুতরাং সেটা আজকে এক্সপোজ হলো, উনি মামলায় আসামি হলেন। এটা আমাদের জন্য একই সঙ্গে একটা ব্যাড এক্সাম্পল, আমাদের দুর্নীতি দমন কমিশনের জন্য একটা ব্যাড চয়েস ছিল তিনি, এটা বোঝাই যাচ্ছে। আর একই সঙ্গে এটা একটা দুঃখের ঘটনা যে বাংলাদেশে এমন একটা আইকনিক ফিগার, যিনি খেলার কারণে দেশবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছেন, তিনি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু লোভের কাছে নিজেকে সংবরণ করতে পারেননি। এটা এই ব্যাপারে আমার একটু কথা আছে যে আপনি যেভাবে শুধু সাকিব আল হাসানের উপর দোষটা চাপাচ্ছেন, দোষটা কিন্তু আমি এভাবে দেখি না। আমি দেখি এইভাবে যে গত 16 বছরে বাংলাদেশে গণতন্ত্রের নামে চোরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। ডেফিনেটলি পুরা রাষ্ট্রযন্ত্র, সরকারের সব লোকজন চুরি, বাটপারি, দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে। সুতরাং সেই একটা পুরা রাষ্ট্রযন্ত্র যখন দুর্নীতিতে করাপ্ট হয়ে যায়, দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, সে জায়গাটায় সাকিব আল হাসানের মতো একটা লোক ভালো থাকবে, সেটাও একটা প্রশ্নের ব্যাপার আছে। না, এখানে দেখুন আমি একটা বিষয়, সুতরাং আপনি দেখেন আরেকটা জিনিস দেখেন যে সাকিব আল হাসান যে কথাটা বলা হচ্ছে শেয়ার বাজার থেকে শেয়ার কেলেঙ্কারি করেছেন, এটার মূল কারিগর কিন্তু আবুল খায়ের হিরু নামে একজন। তাকে প্রলুব্ধ করা হয়েছে যে তুমি কিছু টাকা বিনিয়োগ করো, আমি তোমাকে চুরি করতে সাহায্য করব। তার মানে একটা রাষ্ট্র যখন চোরতন্ত্রে বিশ্বাসী হয়ে যায়, সেখান থেকে একটা লোকের বা একজন ব্যক্তির সৎ থাকাটা কঠিন হয়ে যায়। আপনি পুরা রাষ্ট্রযন্ত্র, পুরা প্রশাসন, পুরা রাজনৈতিক সেই সময় যারা ক্ষমতাসীন, তারা সব চুরি, ডাকাতি, দুর্নীতিতে জড়িত হয়ে গেছে। তো সেখানে সাকিব আল হাসানের মতো একটা লোক চুরি করছে, এর চেয়েও হাজার হাজার কোটি টাকা চুরির ঘটনা আমরা জানি। সাবেক প্রাইম মিনিস্টারের পিয়ন দাঁড়ানো 400-500 কোটি টাকা চুরি করেছে। না, তারা তো কেউ স্কিপ হয়নি। এখন আমি একটা জিনিস আপনাকে বলি, দেখেন, রমজানের সময় একটা বিষয় বলা হয় যে একজন রোজাদার ব্যক্তির সামনে যদি কেউ পানাহার করে, খাওয়া দাওয়া করে, এতে রোজাদারের রোজা আরও মজবুত হয়। এটা হয়তো গল্পের ছলে বলা হয়। আপনি দুর্নীতি করবেন না, আপনি অসৎ হবেন না, এটা একটা স্বাভাবিক জিনিস।
এটা কিন্তু আলোচনার করার বিষয় না যে আমি সৎ, আমি দুর্নীতি করি না, এটা একটা স্বাভাবিক জিনিস। কিন্তু আপনার এন্টায়ার সোসাইটি যখন কারাপশন ফ্রেন্ডলি হয়ে যায়, সেই সময় আপনি দুর্নীতি করবেন না, আপনি সৎ থাকবেন, সেটা হচ্ছে আপনার চ্যালেঞ্জের জায়গা। সেটা হচ্ছে ব্যক্তি মানুষ হিসেবে আপনি কতটা সৎ তার পরীক্ষা দেয়া। ধরুন প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, তার কোনো অবস্থাতেই দুর্নীতি করার কোনো সুযোগ নেই। উনি যদি এখন বলে বেড়ান যে আমি দুর্নীতি করি না, আমি দুর্নীতি করি না, এটা খুব বেশি কিছু মিন করে না। আবার আপনি যদি দেখুন, ধরুন আপনি এনবিআর এর বা কাস্টমসের একজন কর্মকর্তা, যার সামনে দুর্নীতির অবাধ সুযোগ রয়েছে, তিনি যখন ওই প্রক্রিয়া থেকে নিজেকে সংবরণ করতে পারেন, তখন হি বিকাম দ্য আইডল অফ আস। হ্যাঁ, আপনার সাথে আমি এই ব্যাপারে আরেকটা কথা বলতে চাই, যে দেখেন যে দুর্নীতি, সাকিব আল হাসান দুর্নীতি করছে 256 কোটি টাকার। কথাটা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? কারণ সাকিব আল হাসান একজন আলোচিত ব্যক্তি। তো এই সাকিব আল হাসানের বাইরেও এরকম বহু হাসান আছে যারা শত শত কোটি টাকা দুর্নীতি করছে, ঠিক না? এখন আপনি বলবেন তার ভিতরে একজন শিক্ষক দুর্নীতি করেন, টিকে ছিলেন উনি, তো এটা এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, তাই না? সুতরাং আমি এইভাবেই এটাকে দেখতে চাই যে সাকিব আল হাসান, হ্যাঁ উনি লোক সম্বোধন করতে পারে নাই, অবশ্যই উনি এটা করেছে যে অন্যায়, অনেক বড় অন্যায় করেছে, তার মতো একটা আইকনিক ফিগারের দুর্নীতির সাথে জড়িত হওয়া উচিত হয় নাই। কিন্তু তার মানে এই না যে সাকিব আল হাসান দুর্নীতি করেছে, সমাজে আরও অনেক লোক আছে যারা নিজেদেরকে লোক সম্বরণ করে রাখছে, কিন্তু পাশাপাশি কিন্তু এমন অনেক দুর্নীতিবাজ আছে যাদের নাম আমরা জানি না। না, এখন রাষ্ট্রের কাজ কি? ধরুন আপনি প্রধানমন্ত্রীর পিয়নের কথা বলেছেন, ওনার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে, বা অনেকগুলি কথা বলছেন, বা ধরুন একজন 100টা মার্ডার করেছে, আরেকজন একটা করেছে, একটা মার্ডার করে বলেছে যে 100 জনের মার্ডার করার অপরাধের তুলনায় এটা ছোট বলে তো মাফ করে দেওয়ার কোনো ফয়েজ আহমেদ, দুর্নীতি এখন চলছে দেশে? শুনেন, দুর্নীতি এখন চলছে কিনা এটার আপনাকে আমি সুন্দর একটা জবাব দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর যে ইন্ডেক্স প্রকাশ করে দুর্নীতির, সেক্ষেত্রে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ হয় এবং সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ হয়। সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যে 1 নম্বরে থাকে, অর্থাৎ সবচেয়ে ভালো দেশ যে থাকে, সেও কিন্তু স্কোরে 100 নম্বর পায় না। খেয়াল করবেন, অন্য সবার তুলনায় সে স্কোরে এগিয়ে থাকে বলে সে 1 নাম্বার থাকে ওই দিক থেকে, ভালো দিক থেকে। আমাদের শেষ করতে হবে, আমরা একটু শুনতে চাই। এখন দুর্নীতি আমাদের সমাজে দুর্নীতিকে পুরোপুরি ওভারনাইট তুলে দেওয়া সম্ভব নয়। তার মানে এখনো না, তার মানে এটা তার মানে আরো অনেক দিন চলবে, কিন্তু আমাদেরকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশের বাস্তবতায় অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন দুর্নীতি নিয়ন্ত্রণে রয়েছে। আচ্ছা, বাট সময় লাগবে, দুর্নীতি হচ্ছে, সময় লাগবে নিয়ন্ত্রণ করতে। ফেরদৌস মামুন, খুব অল্প সময় শুনি আপনার কাছে। আমার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশের দুর্নীতি আছে, যেটা হচ্ছে দুর্নীতি এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে যে আমরা আসলে বাঙালিরা প্রত্যাশা বেশি করি, আমাদের আকাঙ্ক্ষা বেশি। আমরা মনে করেছি যে হলো যে একটা সরকার, একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারকে আমরা নিয়ে এসেছি, ওনারা রাতারাতি সব পাল্টায় ফেলবে। আসলে যেই পরিমাণ দুর্নীতি এবং দুর্নীতি যেভাবে বিস্তৃত হয়েছে, সেখান থেকে বের হয়ে আসতে হলে ধাপে ধাপেই আগাতে হবে। ধন্যবাদ ফেরদৌস মামুন, ধন্যবাদ ফয়েজ আহমেদ। প্রিয় দর্শক, এই ছিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।